আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক। আজকে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 2 এর প্রথম অংশ নিয়ে, দ্বিতীয় অংশ নিয়ে। সেটা হচ্ছে আপনার পর্বত নিয়ে আলোচনা করব, মালভূমি নিয়ে আলোচনা করব এবং সমভূমি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, লেকচার 2। ওকে ওকে পৃথিবীর ভূমিরূপ, অবস্থান এবং গঠন কাঠামো অর্থাৎ মালভূমি, সমভূমি এবং পর্বত নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ওকে, পৃথিবীর ভূমিরূপকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পর্বত, একটা হচ্ছে মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। ওকে, দেখবেন আপনি কোথাও যে ঘুরতে যান, দেখবেন যে হচ্ছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ভূমিরূপ দেখতে পারবেন। কোথাও দেখবেন পর্বত, কোথাও হ্রদ, কোথাও উপত্যকা, কোথাও মোহনা, হ্যাঁ, কোথাও মালভূমি, কোথাও সমভূমি। হ্যাঁ, আচ্ছা, এই পর্বত একটা আছে, মালভূমি একটা আছে, সমভূমি একটা আছে। আমরা আজকে মূলত এই 3টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে ওকে প্রথমে দেখেন পর্বতের বৈশিষ্ট্য আছে, কিছু কিছু বৈশিষ্ট্য পরে আগে আমরা জানবো যে পর্বত কাকে বলে এবং পর্বত হওয়ার শর্ত কী। মনে রাখবেন, পাহাড় এবং পর্বতের একটা পার্থক্য আছে। পাহাড় এবং পর্বতের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে দেখেন সবাই, পাহাড় আর একটা হচ্ছে পর্বত। পাহাড় এবং পর্বতে পার্থক্য আছে, খুব সহজ। পাহাড়ে একটা পার্থক্য আমরা দেখব, পর্বতে একটা পার্থক্য দেখব। সেটা হচ্ছে পাহাড় হওয়ার জন্য কী যোগ্যতা এবং পর্বত হওয়ার জন্য কী যোগ্যতা। পর্বত হওয়ার জন্য অবশ্যই 600 মিটারের বেশি হতে হবে। কত মিটারের বেশি? 600 মিটার প্লাস হইতে হবে। এবং পাহাড় হওয়ার জন্য 600 মিটারের কম হইতে হবে। 600 মিটারের কম, 600 মিটারের কম। এটা হচ্ছে আপনার পাহাড় এবং পর্বতের মধ্যে একটা পার্থক্য। তাহলে পাহাড় কাকে বলে? পাহাড় হচ্ছে 600 মিটারের উঁচু হইতে হবে। পাহাড় হচ্ছে ভূপৃষ্ঠের উপর আচ্ছাদিত সুবিন্যস্ত অতি উচ্চ খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপকে কি বলে? পর্বত বলে। ওকে, আচ্ছা, ভূমিরূপ বলতে ভূমিরূপের ভিতরে কী কী আছে? শিলা আছে, খনি, এগুলো আছে। ওই জন্য তাহলে আমরা আরেকবার দেখি পর্বতের বৈশিষ্ট্য কী। ভূপৃষ্ঠের ওপর আচ্ছাদিত অতি উচ্চ খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বত সবসময় 600 মিটার উচ্চ হয়, যেখানে প্রথমে আমরা দেখেছি পাহাড় এবং পর্বত একটা পার্থক্য। আচ্ছা, আরেকবার দেখেন, সেটা হচ্ছে পর্বতভূমি সবচেয়ে উঁচু শিলাস্তর। অর্থাৎ আপনি যখন কোথাও যাবেন, তারপর দেখবেন যে একটা উঁচু জায়গা আছে। এই উঁচু জায়গাকে, কারণ পাহাড় তো যেহেতু 600 মিটার উঁচু হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে সবচেয়ে উঁচু শিলাস্তর। ওকে, আচ্ছা, নেক্সট দেখেন, পাহাড়কে আমরা অর্থাৎ পর্বতকে আমরা 5টা ভাগে ভাগ করবো। পাঁচ ধরনের ভাগ আছে বইয়ে, সুতরাং আর 5টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে দেখেন ভঙ্গিল পর্বত বা ভাস পর্বত। ভঙ্গিল পর্বতের অপর একটি নাম হচ্ছে ভাস পর্বত। কেন এর নাম ভাস পর্বত? ওকে, আমরা এটা পরে পড়বো, আগে চিত্রটা দেখি। দেখেন, এখানে হচ্ছে ভঙ্গিল পর্বত হচ্ছে এই তো এখানে, এটা হচ্ছে আমাদের ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বতটা আগে বোঝেন, চিত্র বোঝেন, তাহলে অটোমেটিক্যালি মনে থাকবে। ভঙ্গিল পর্বত দেখেন, ভাস কি দেখেন, তাহলে সবগুলো ভাস না, এই তো ভাস। অর্থাৎ যে পর্বত ভাস তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। অর্থাৎ মনে রাখবেন, পৃথিবীর বেশিরভাগ পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। কোন পর্বতের উদাহরণ? ভঙ্গিল পর্বতের উদাহরণ। এই ভঙ্গিল পর্বত কীভাবে গঠিত হয়েছে আমরা এবার দেখব। একটা দেখব, এই ভঙ্গিল পর্বতের 2-1টা উদাহরণগুলো দেখব। ওকে, আচ্ছা, তাহলে ভঙ্গিল পর্বত দেখেন ভাস, সুতরাং এটার নাম হচ্ছে ভঙ্গিল পর্বত। ওকে, আচ্ছা, এবার দেখেন এই ভঙ্গিল পর্বত কীভাবে গঠিত হয়েছে। ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে গিরিজনীয় আলোড়নের ফলে। একটা আলোড়নের নাম হচ্ছে গিরিজনীয় আলোড়ন। এই আলোড়নের, যেহেতু এই আলোড়নের নাম হচ্ছে গিরিজনীয় আলোড়ন, সুতরাং এই ভঙ্গিল পর্বত গিরিজনীয় আলোড়নের ফলে গঠিত হয়েছে। ওকে ওকে আরেকটা তথ্য দেখেন, সেটা হচ্ছে এই ভঙ্গিল পর্বতটা গঠনের মাধ্যমটা কীভাবে গঠিত হয়েছে। গঠনের মাধ্যম হচ্ছে ভূ অভ্যন্তরে যে কঠিন এবং তরল পদার্থগুলো থাকে, এই কঠিন তরল পদার্থ যখন হচ্ছে এদের মধ্যে ভারসাম্যতা ব্যালেন্সলেস হয়ে যায়, ব্যালেন্সলেস হওয়ার পর থেকে শিলাগুলো বের হয়ে আপনার হচ্ছে পর্বত সৃষ্টি হয়। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ভঙ্গিল পর্বত অবলিক ভাস পর্বত। ওকে, এই পর্বতের উচ্চ অংশ ভাস। দেখেন, উচ্চ অংশে ভাস। আমি কিন্তু প্রথমে বলেছি এই পর্বতের উচ্চ অংশ হচ্ছে দেখেন সব ভাস। হ্যাঁ, তারপর দেখেন পৃথিবীর অধিকাংশ পর্বত এই ভাস পর্বতের অন্তর্গত। পৃথিবীর যে আপনি পর্বতকে আমি 100% ধরি, 100%-এর ভিতর 75 থেকে 80% পর্বতগুলো হচ্ছে আপনার এই ভঙ্গিল অবলিক ভাস পর্বতের উদাহরণ। ওকে, একটা এক্সাম্পল না দিলে না, সেটা হচ্ছে আপনার রকি পর্বতমালা। এই রকি পর্বতমালা অবস্থিত আপনার হচ্ছে কানাডার রকি পর্বত। এই কানাডার রকি পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বতের একটি উদাহরণ। আরেকটা উদাহরণ কি, সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বত এবং রকি পর্বত, এই দুটো হচ্ছে আপনার ভঙ্গিল পর্বতের উদাহরণ। ওকে,
এবার আসেন এখান থেকে কী ধরনের প্রশ্ন হইতে পারে? প্রশ্ন হইতে পারে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা আর এমসিকিউ হিসেবে আসতে পারে নিচের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। ওকে, আচ্ছা, আমাদের ভঙ্গিল পর্বত গেল। নেক্সট দেখেন, সেটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত, বা সংক্ষেপে আমরা বলতে পারি স্তূপ পর্বত। কি পর্বত? চ্যুতি স্তূপ পর্বত অথবা স্তূপ পর্বত, সংক্ষেপে আমরা বলবো স্তূপ পর্বত। এই স্তূপ পর্বতটা কীভাবে গঠিত হয়েছে আমরা একবার দেখব। তার আগে দেখি স্তূপ পর্বতটা কীরকম। এই দেখেন, এটা হচ্ছে আমাদের স্তূপ পর্বত। এই স্তূপ আমি কিন্তু দেখেন বেশিরভাগ স্লাইডে হচ্ছে পিকচার যোগ করি। পিকচার যোগ করলে আপনাদের মনে রাখবেন সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানীরা বলেছে আমরা যদি কোনো বিষয় ছবির মাধ্যমে বুঝি বা উপস্থাপন করি, তাহলে এটা আমাদের মনে রাখার পসিবিলিটি 70 থেকে 80% হয়। আমরা যদি ছবি ছাড়া বুঝি, সেটা মাত্র 15 থেকে 20% হয়। সুতরাং আমরা সব কিছু ছবিতে দেখার ট্রাই করতেছি। ওকে, তাহলে দেখেন স্তূপ পর্বত। এই স্তূপ পর্বতটা কীভাবে গঠিত? স্তূপ পর্বত গঠিত হয় মেইনলি দুটা ধাপে। কয়টা ধাপে? 2 ধাপে। ওকে, একটা ধাপ হচ্ছে ভূ আলোড়নের ফলে ফেটে যায়। ওকে, ধাপ নাম্বার 1। স্তূপ পর্বত হচ্ছে ভূ আলোড়নের ফলে ফেটে যায়। ফেটে যাওয়ার পর এই যে লিখে দিয়েছে ভূ আলোড়নের ফলে হচ্ছে ফেটে যায়। তারপর কি হয়? ধাপ নাম্বার 2। 1 নাম্বার গেল, 2 নাম্বার। 2 নাম্বারটা কি? যখন ফেটে যায়, এই ফেটে যাওয়ার মধ্যবর্তী স্থান থেকে হচ্ছে আপনার শিলাস্তূপ অর্থাৎ ম্যাগমা উত্তোলিত হয়। উত্তোলিত হওয়ার পরে এই হচ্ছে আপনার চ্যুতি স্তূপ পর্বতের তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে গঠন প্রণালী। আমি আরেকবার বলতেছি, এই স্তূপ পর্বত অথবা চ্যুতি স্তূপ পর্বত 2 ধাপে হয়েছে। 1 নম্বর ধাপ হচ্ছে ভূ আন্দোলনের ফলে হচ্ছে মাটি ফেটে যাবে। হ্যাঁ, কারণ এটার মাটি এই জায়গায় হচ্ছে ফেটে গিয়েছে। এই ফেটে যাওয়ার ধাপ নাম্বার 2 কী হবে? এই ফেটে যাওয়ার মাঝখান থেকে হচ্ছে আপনার ম্যাগমা বা শিলারূপ বা খনিজ সেগুলো উত্তোলিত হয় স্তূপ আকৃতি ধারণ করবে। যেহেতু এটি স্তূপ আকৃতি ধারণ করে, এই জন্য এটার নাম হচ্ছে স্তূপ আকৃতির পর্বত। এবার দেখেন, একটা স্তূপ আকৃতির পর্বতের নাম কি? হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এই ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত? ব্ল্যাক ফরেস্ট অবস্থিত হচ্ছে আপনার জার্মানিতে। হ্যাঁ, পরীক্ষা এখানে আসতে পারে ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? চ্যুতি স্তূপ পর্বত। অথবা ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এমসিকিউতে আসতে পারে। ওকে, এবার দেখেন নেক্সট হচ্ছে ল্যাকুলিত পর্বত বা গম্বুজ পর্বত। ওকে, তার আগে আমি হচ্ছে চিত্রের মাধ্যমে দেখায়। এটা হচ্ছে আপনার ল্যাকুলিত পর্বত। কি পর্বত এটা? ল্যাকুলিত পর্বত। দেখেন তো, এই ল্যাকুলিত পর্বতের অপর নাম হচ্ছে গম্বুজ পর্বত। কি পর্বত? গম্বুজ পর্বত। এই গম্বুজ নাম কেন দেওয়া হয়েছে? কারণ দেখতে গম্বুজের মতো, এই জন্য এই পর্বতের অপর নাম হচ্ছে গম্বুজ পর্বত। এবং গম্বুজ পর্বতের অপর নাম কি? ল্যাকুলিত পর্বত। দেখেন, আপনারা মুখস্থ করেন যে ল্যাকুলিত পর্বতের অপর নাম গম্বুজ পর্বত। আপনাদের পরীক্ষা দেয় এইভাবে যে গম্বুজ পর্বতের অপর নাম কি? ল্যাকুলিত পর্বত, অর্থাৎ ভাইস ভার্সা, দুইভাবে কোশ্চিন হইতে পারে। ওকে, তাহলে দেখেন, যেহেতু এই পর্বতটা দেখতে গম্বুজ আকৃতি, এই জন্য এটা নাম হচ্ছে গম্বুজ পর্বত, অপর নাম হচ্ছে ল্যাকুলিত পর্বত। এবার আমরা দেখব এই ল্যাকুলিত পর্বত কীভাবে গঠিত হয়েছে। এই ল্যাকুলিত পর্বত কীভাবে গঠিত? ভূ আন্দোলনের কারণে বা ভূ আন্দোলনের ফলে মাটির, এটা হচ্ছে আমরা যদি ধরি এটা মাটির নরম অংশ, এই জায়গা হচ্ছে মাটির নরম অংশ। হ্যাঁ, এটা হচ্ছে মাটির নরম অংশ, এই জায়গাতে পুরোটা মাটি, এই জায়গা হচ্ছে মাটির নরম অংশ। এই নরম অংশ দিয়ে ম্যাগমা বের হয়ে আসতে চায়, কিন্তু উপরে আসতে পারে না। ফলে নিচে একটা চাপের ফলে এটা হচ্ছে আপনার আস্তে করে এটা উত্তোলিত হয়ে গম্বুজ, মসজিদের গম্বুজ আছে না, গম্বুজের মতো আকৃতি ধারণ করে। এই জন্য এটার নাম হচ্ছে গম্বুজ পর্বত। আমি আরেকবার বুঝাই দিচ্ছি, এটা যে ভূস্তর হয়, এটা হচ্ছে ভূত্বক হয়। এই ভূত্বকের নরম অংশ দিয়ে কিছু ম্যাগমা বা শিলাস্তূপ বের হয়ে আসতে চায়, কিন্তু বের হয়ে আসতে পারে না। ফলে এটা এক নিচ থেকে একটা চাপ দেয়, উপরে চাপের ফলে এটা আস্তেই করে হচ্ছে আপনার গম্বুজ আকৃতি, উঁচু আকৃতি ধারণ করে। এই জন্য এটার নাম হচ্ছে গম্বুজ পর্বত বা গম্বুজ পর্বতের অপর নাম কি? ল্যাকুলিত পর্বত। আমরা একটা ল্যাকুলিত পর্বতের উদাহরণ দেখি, সেটা হচ্ছে আপনার হিন্দি পর্বতমালা অর্থাৎ হিন্দি পর্বত। এই হিন্দি পর্বত কোথাও অবস্থিত? যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে যুক্তরাষ্ট্রে হিন্দি পর্বত কোন ধরনের পর্বত? ল্যাকুলিত পর্বত। দেখেন, এখান থেকে 2 ধরনের কোশ্চেন হতে পারে। বলবে নিচের কোনটি ল্যাকুলিত পর্বতের উদাহরণ? সেটা অ্যান্সার হবে যুক্তরাষ্ট্রে হিন্দি পর্বত। অথবা এই উল্টাভাবে কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে হিন্দি পর্বত কোন ধরনের পর্বত? ল্যাকুলিত পর্বত নাকি চ্যুতি স্তূপ পর্বত? ক্লিয়ার? বুঝতে পারছি আমি? ওকে, ডান। ওকে, এটা হচ্ছে ল্যাকুলিত পর্বত হইল। ওকে, দেন হচ্ছে আমাদের ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বতটা খুব সহজ, আমি বুঝাই দিচ্ছি, খুব ভালো করে বোঝেন।
ভঙ্গিল পর্বত আমরা আগে দেখি। এই ভঙ্গিল যে পর্বত আছে না, এই ভঙ্গিল পর্বত বায়ু প্রবাহ, বৃষ্টি, হিমবাহ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলোর মাধ্যমে এই ভঙ্গিল পর্বতটা ক্ষয় হইতে হইতে কয়েক হাজার বা কয়েক দশক বা মিলিয়ন বছরের পর ক্ষয় হইতে হইতে কি পর্বত হয়? ক্ষয়জাত পর্বত হয়। অর্থাৎ ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়েছে ভাস পর্বত থেকে। ক্লিয়ার? তাহলে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়েছে ভাস পর্বত থেকে। অর্থাৎ ক্ষয়জাত পর্বত উৎপত্তি কোন জায়গা? ভাস পর্বত। তাহলে আমরা এক কথায় বলতে পারি, সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত বা ভাস পর্বত ক্ষয় হইতে হইতে যে পর্বত ধারণ করে তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। যেমন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক হিলস, যুক্তরাষ্ট্রে ব্ল্যাক হিলস কোন ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। ক্লিয়ার? এখানে ক্ষয়জাত দেখেছে। এই যে দেখেন এখানে তীর চিহ্নতে বোঝানো হচ্ছে আগে পাশে হচ্ছে পুরোটা কি ছিল? পুরোটাই ছিল হচ্ছে পাহাড় ছিল, কিন্তু ক্ষয় হইতে হইতে এগুলো অংশ নাই হয়ে গেছে, জাস্ট এটুকু আছে। হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্লিয়ার? ওকে। একটা দেখেন সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা কাকে বলে? আগ্নেয় পর্বত খুব সহজ। ধরেন আমি যদি বলি জাপানের ফুজিয়ামা বা ইতালির ভিসুভিয়াস, এই জাপানের ফুজিয়ামা বা ইতালির ভিসুভিয়াস এই আগ্নেয়গিরি অগ্নুপাত থেকে যে পর্বতের সৃষ্টি, অর্থাৎ আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে যে পর্বতের সৃষ্টি তাকে বলা হয় আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের শর্ত হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে সৃষ্টি হতে হবে। ক্লিয়ার? তাহলে যেমন এই লেখাই আছে জাপানের ফুজিয়ামা বা ইতালির ভিসুভিয়াস। ওকে, তাহলে আমরা এখানে 5টা পর্বত দেখলাম। একটা হচ্ছে আগ্নেয় পর্বত, একটা হচ্ছে ক্ষয়জাত পর্বত, একটা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং হচ্ছে গম্বুজ পর্বত। ওকে, আচ্ছা গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিভাইজ দেবো সর্বশেষে। এবার দেখেন সমভূমি। সমভূমিটা কি? আপনি শুধু পৃথিবীতে পর্বত পাহাড় দেখবেন তা না, সমভূমি কিন্তু থাকা দরকার আছে না? থাকা দরকার আছে। সুতরাং এবার আমরা সমভূমি নিয়ে আলোচনা করব। সমভূমিটা কি? সমভূমি হচ্ছে প্রশস্ত বিস্তীর্ণ সমতল ভূভাগকে সমভূমি বলা হয়। অর্থাৎ সমভূমির বৈশিষ্ট্যকে প্রশস্ত হইতে হবে, প্রশস্ত না হলে কিন্তু সমভূমি হবে না, এবং বিস্তীর্ণ হইতে হবে, অর্থাৎ বিশাল আকৃতি হইতে হবে। ছোট একটা জায়গা উঁচু হইলে কিন্তু হবে না, অর্থাৎ বিশাল আকৃতি হবে, কয়েকশো মাইল বা কয়েকশো কিলোমিটার জুড়ে হইতে হবে। অর্থাৎ প্রশস্ত এবং বিস্তীর্ণ সমতল ভূভাগকে বলা হয় সমভূমি। ওকে, সমভূমির বৈশিষ্ট্য দুটো মেইন বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য আছে। আমরা দুটো মেইন বৈশিষ্ট্য দেখেন। সমভূমি কখনো ঢালু হবে না, অর্থাৎ সমভূমি কি হবে না? ঢালু হবে না। খুব ভালো করে বোঝেন, সমভূমি ঢালু হবে না। সমভূমি যদি ঢালু হয় তাহলে সমভূমি হলো না, তাহলে ওটা মালভূমি হইলো। অর্থাৎ মালভূমি ঢালু হয় কিন্তু সমভূমি কখনো ঢালু হয় না। ওকে, এই সমভূমি কোথায় অবস্থান করে? এই সমভূমি অবস্থান করে মহাদেশের সীমান্তে এবং মহাসাগরের তীরে। খুব ভালো করে বোঝেন, সমভূমির বৈশিষ্ট্যই হচ্ছে সমভূমি মহাদেশের সীমান্তে গঠিত হবে এবং মহাসাগরের তীরে গঠিত হবে। মনে রাখবেন, সমভূমি কখনো মহাসাগরের ভিতর হইলে তাহলে তো সমভূমি দেখবেন কীভাবে? তাহলে মহাসাগরের ওই জন্য তীরে হয়, আর মহাদেশের সীমান্তে তৈরি হয়। এই সমভূমিটা পৃথিবীর 58% অংশ দখল করে আছে। কত পার্সেন্ট? 58% অংশ দখল করে আছে। এখান থেকে প্রশ্ন একবার হয়েছিল যে হচ্ছে সমভূমির বৈশিষ্ট্য লেখো, বা এখান থেকে এমসিকিউ হইতে পারে সমভূমি পৃথিবীর কত ভাগ অংশ দখল করে আছে। সেটা হচ্ছে আপনার 58 বা 58% অংশ জায়গা দখল করে আছে। তো সমভূমির একটা প্রধান বৈশিষ্ট্য উল্লেখযোগ্য, যেটা না হলেই না, সেটা হচ্ছে সমভূমি কোনো ঢালু থাকবে না, অর্থাৎ এটা কোনো ঢাল বিশিষ্ট হবে না। ওকে, নেক্সট। এই সমভূমিকে 3টা অংশ ভাগ করা যায়। কয়টা অংশ ভাগ করা যায়? 3টা অংশ ভাগ করা যায়। একটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি বলতে বোঝায় যে সমভূমিগুলো নদী, বায়ু প্রবাহ, হিমবাহ এগুলোর ফলে ক্ষয় হইতে হইতে যে সমভূমি হয় তাকে বলা হয় হচ্ছে আপনার সঞ্চিত সমভূমি। আরেকটা হচ্ছে আপনার ক্ষয়জাত সমভূমি, অর্থাৎ হিমবাহ, নদী স্রোতের ফলে হচ্ছে আপনার যে সমভূমি হচ্ছে ক্ষয় হইতে হইতে যে সমভূমিতে রূপ ধারণ করে তাকে বলা হয় ক্ষয়জাত সমভূমি। ওকে, নেক্সট হচ্ছে ভূ আলোড়ন, অর্থাৎ ভূ আলোড়নের ফলে। আলোড়ন বলতে কি বুঝি? আলোড়ন বলতে বোঝায় যে হচ্ছে আপনার হচ্ছে ঝাঁকি, এই ভূ আলোড়নের ঝাঁকি, অর্থাৎ ভূমিকম্প বা বিভিন্ন কারণ প্রাকৃতিক প্লেটের নাড়াচড়ার কারণে এগুলো সৃষ্টি হয়, এই ধরনের ভূমিরূপ অর্থাৎ সমভূমি সৃষ্টি হয়। এটাকে বলা হয় ভূ আলোড়নজাত। তাহলে সঞ্চয়জাত আমরা কি বললাম? সঞ্চয়জাত হচ্ছে
হিমবাহ, তারপর হচ্ছে আপনার বায়ু প্রবাহের ফলে পলি বা পলিগুলো জমা হইতে হইতে যে সমভূমি হয় তাকে বলে সঞ্চয়জাত সমভূমি। আর ক্ষয়জাত সমভূমি কি? হিমবাহ নদীর ফলে যে এই সমভূমি ক্ষয় হইতে হতে যে জায়গা হয় তাকে বলা হয় ক্ষয়জাত সমভূমি। ওকে, এটা তো বলে দিলাম ভূ আলোড়ন, অর্থাৎ ভূ আলোড়নের ফলে এটি সৃষ্টি হয়। ওকে, এবার আমরা দেখবো সেটা হচ্ছে এক্সাম্পলগুলো দেখব। দেখেন, সঞ্চিত সমভূমির একটি উদাহরণ হচ্ছে পলল পাখা, প্লাবন এবং হচ্ছে বদ্বীপ। আরেকটা হচ্ছে পাদদেশীয় সমভূমি। আমরা তিনটা নিয়ে আজকে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে পলল পাখা, প্লাবন, আরেকটা হচ্ছে বদ্বীপ। ওকে, দেখেন সবাই, পরীক্ষা আসতে পারে পলল পাখা কোন ধরনের সমভূমি। পলল পাখা হচ্ছে আপনার সঞ্চয়জাত সমভূমি, অথবা বদ্বীপ কোন ধরনের সমভূমি, এটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। সুতরাং আরেকটা বিষয় দেখেন, বা কোশ্চেনটা এইরকম উল্টাও হইতে পারে, নিচের কোনটি সঞ্চয়জাত সমভূমি উদাহরণ। ওকে, এখান থেকে জাস্ট এমসিকিউ আসবে, ডিটেলস আসবে না। ওকে, তাহলে পলল পাখা, প্লাবন এবং বদ্বীপ এই তিনটা সমভূমি হচ্ছে সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। আরও অনেকগুলো আছে, জাস্ট আমরা ইম্পর্টেন্টগুলো লিখেছি। বদ্বীপ সমভূমিটা কি বুঝি? বদ্বীপ সমভূমি হচ্ছে নদীর মোহনা। ধরেন নদীর মোহনাতে এই কাকর পুলি এগুলো জমা হইতে হইতে ইংরেজি ডেল্টা, বাংলা মাত্রা ছাড়া যে আকৃতি ধারণ করে তাকে বলা হয় বদ্বীপ সমভূমি। অর্থাৎ নদীর মোহনা, এটা বদ্বীপ হয় হচ্ছে আপনার নদীর মোহনায়। ওকে, এবার দেখেন প্লাবন খুব সহজ। ধরেন জায়গা কই, এই পাশে লিখি। ধরেন এটা হচ্ছে আমাদের নদী, যমুনা নদী বা পদ্মা নদী বা ব্রহ্মপুত্র নদী, যে কোনো নদী হতে পারে। এই নদীর পানি প্লাবিত হয়ে নদীর দুই পাশে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় প্লাবন সমভূমি। এটা হচ্ছে আমাদের নদী, অর্থাৎ নদী প্লাবিত হয়ে নদীর দুই পাশে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় প্লাবন সমভূমি। ওকে, পলল শাখা কি? পলল শাখা সমভূমি খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, এখানে পরীক্ষা আসতে হবে। সেটা হচ্ছে পাহাড়ের পাদদেশ আছে না, এই পাহাড়ের আচ্ছা এখানে লিখে দেয় আগে, পাহাড়ের পাদদেশ, সংক্ষেপে লিখে দিচ্ছে পাদদেশ। এই পলল পাখা সমভূমি পাহাড়ের পাদদেশে তৈরি হয়। তাহলে পাহাড়ের পাদদেশে তৈরি হয় কোন সমভূমি? সেটা হচ্ছে পলল পাখা সমভূমি। যেহেতু এই সমভূমিটা দেখতে পাখার মতো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পলল পাখা সমভূমি। ওকে, নেক্সট দেখেন সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয় অর্থাৎ এই পলি, কাকর, নুড়ি এগুলো আপনার হচ্ছে ক্ষয় হইতে হইতে যে সমভূমি হয় তাকে বলা হয় ক্ষয়জাত সমভূমি। ওকে, ক্ষয়জাত সমভূমির একটু গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে পেনিপ্লেন, তারপর হচ্ছে মরুপ্রান্ত সমপ্রায় সমভূমি, আর একটা হচ্ছে হিমবাহের ক্ষয়জাত সমভূমি। এখানে পেনিপ্লেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে নিচের কোনটি ক্ষয়জাত সমভূমির উদাহরণ। সেটা হচ্ছে পেনিপ্লেন। হ্যাঁ, পেনিপ্লেন, এগুলো ডিটেলস পড়ার দরকার নেই, তবে এই সঞ্চয়জাত সমভূমি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ হইতে পারে, সিকিউ হইতে পারে। পলল পাখা কীভাবে গঠিত হয় লেখো, অথবা বদ্বীপ সমভূমি কীভাবে গঠিত হয় লেখো। এবার দেখেন ভূ আলোড়নজাত সমভূমি। ভূ আলোড়নজাত সমভূমি কী কী? উন্নত সমভূমি, অবনত সমভূমি এবং হচ্ছে উপকূলীয় সমভূমি। এই তিনটা হচ্ছে আপনার ভূ আলোড়নজাত সমভূমির উদাহরণ। ওকে, আচ্ছা, এখান থেকে 2 নাম্বার এবং 3 নাম্বার থেকে জাস্ট এমসিকিউ আসবে এবং 1 নাম্বার থেকে হচ্ছে সিকিউ আসবে। ওকে, আমরা যাব হচ্ছে এবার নেক্সট। এই সঞ্চয়জাত, ক্ষয়জাত এবং ভূ আলোড়নজাত সমভূমি কীভাবে গঠিত হয়েছে আমরা এবার দেখব। এটা আমি খুব শখের মাধ্যমে পার্থক্য আকারে তুলে ধরেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। ওকে, বই কিন্তু অনেক কঠিন করে তুলে দেওয়া আছে। দেখেন, এখানে বলা হয়েছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি বলেছিলাম নদী, বায়ু প্রবাহ, হিমবাহের ফলে বালি, কাকর জমা হওয়ার ফলে সৃষ্টি হয়। আর ক্ষয়জাত সমভূমি কীভাবে সৃষ্টি হয়? ক্ষয়জাত সমভূমি সৃষ্টি হয় রোদ, বৃষ্টি, বায়ু প্রবাহের ফলে উচ্চভূমি ক্ষয় হয়ে যেহেতু উচ্চভূমি ক্ষয় হয়ে সৃষ্টি হয় এই জন্য এটার নাম ক্ষয়জাত সমভূমি। ভূ আলোড়নজাত সমভূমি কি? ভূ আলোড়নজাত সমভূমি হচ্ছে ভূ আলোড়নের প্রভাবে ভূত্বকের দুর্বল স্থান। কোন স্থান? দুর্বল স্থান। যেহেতু মনে রাখবেন সবসময় দুর্বল স্থানে সবাই আঘাত করে, হ্যাঁ, সেই জন্য দুর্বল স্থান মহাদেশীয় প্রান্তভাগ এবং মহীসোপন বা মহীঢালে উত্থিত হয়ে এবং মহাদেশের নিচু ভূমি উত্থিত হয়ে সৃষ্টি হয়। এটা হচ্ছে ভূ আলোড়নের
গঠনের ইতিহাস। ওকে, আমি তখন থেকে আলোচনা করেছি, জাস্ট এটা তাও আমি দিয়েছি যেন আপনাদের বুঝতে সহজ হয়, সব কথা বললে মনে থাকবে না। ওকে, এবার নেক্সট দেখেন মালভূমি। মালভূমির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার হচ্ছে ঢালু হবে। কি হবে? ঢালু। যেমন খাড়াভাবে নিচের দিকে যায়, খাড়াভাবে নিচের দিকে যায় মানে কি? এটা ঢালু হবে। ঢালু যদি না হয় তাহলে এটাকে আমরা মালভূমি বলতে পারবো না। সমভূমি ঢালু হবে না, কিন্তু মালভূমি কী হবে? ঢালু হবে। ওকে, এটা হচ্ছে এটা প্রধান বৈশিষ্ট্য। এই মালভূমি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি উপরিভাগ সবসময় সমতল হয়। কি কেমন হয়? সমতল হয়। ওকে, তাহলে কেমন হয়? সমতল হয়। এটা বিস্তীর্ণ জানলাম, এটা তো জানলাম বিস্তীর্ণের উচ্চভূমি। মালভূমি একটা সংজ্ঞা জানি, সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু কত 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 ফুট উঁচু? 500 ফুট উঁচু বিস্তীর্ণ সমতল ভূমিকে বলা হয় মালভূমি। আরেকবার বলতেছি, সমুদ্রপৃষ্ঠ থেকে 500 ফুট বিস্তীর্ণ উচ্চ ভূমিকে বলা হয় মালভূমি। ক্লিয়ার? তাহলে মালভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো ঢালু হবে না, আসলে ঢালু হবে। ওকে, এটা হচ্ছে মালভূমি সম্পর্কে আমরা জানলাম। এখানে প্রশ্ন হইতে পারে মালভূমির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ওকে, এবার দেখেন মালভূমির স্তর বিন্যাস। ওকে, মালভূমির স্তর বিন্যাস অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এখান থেকে এমসিকিউ আসতে পারে বা এখান থেকে এমসিকিউ আসবে। ওকে, ওকে, মালভূমির স্তর ও বিন্যাস। মহাদেশীয় শিলস, প্রথম থেকে আমি একবার বলি, এই মালভূমির স্তর বিন্যাসকে 5টা ভাগে ভাগ করা। কয়টা ভাগে ভাগ করা হয়? 5টা ভাগে ভাগ করা। একটা নাম্বার হচ্ছে মহাদেশীয় শিলস, অর্থাৎ মহাদেশীয় মালভূমি, চ্যুতি বিশিষ্ট মালভূমি, পর্বত মধ্যবর্তী মালভূমি, ক্ষয়জাত মালভূমি, আরেকটা হচ্ছে আগ্নেয় মালভূমি। অর্থাৎ যে মালভূমি আগ্নেয়ের ফলে অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় তাকে বলা হয় আগ্নেয়জাত মালভূমি। যে মালভূমি ক্ষয়ের ফলে সৃষ্টি হয় তাকে বলা হয় ক্ষয়জাত মালভূমি। যে মালভূমি পর্বতের মাঝখান থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় পর্বত মধ্যবর্তী মালভূমি। আর যে মালভূমি হচ্ছে চ্যুতির ফলে সৃষ্টি হয়, যেমন চ্যুতি পর্বত আছে না, ঠিক ওই রকম চ্যুতির ফলে সৃষ্টি হয় তাকে বলা হয় চ্যুতি বিশিষ্ট মালভূমি। আর একটা হচ্ছে মহাদেশীয় শিলস। হ্যাঁ, মহাদেশীয় শিলস অনেক বড় জায়গা দখল করে থাকে। হ্যাঁ, এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে এমসিকিউ আসবে, বলবে তিব্বতের মালভূমি কোন ধরনের মালভূমি? তিব্বতের মালভূমি এটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি। ওকে, আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা কোন ধরনের মালভূমি? ইন্দোনেশিয়ার জাভা হচ্ছে আগ্নেয়জাত মালভূমি। ওকে, আচ্ছা, আই রিপিট, এখান থেকে জাস্ট এমসিকিউ আসবে, সিকিউ কোন জীবনেও আসবে না, সুতরাং এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমসিকিউর জন্য একটু পড়ে রাখলেই আমাদের হবে। নেক্সট দেখেন বাংলাদেশের ভূপ্রাকৃতিক, আচ্ছা সরি এই স্লাইডটা ডাবল হয়েছে। ওকে, আমি খুবই সরি, এই স্লাইডটা ডাবল হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে সিকিউ প্লাস এমসিকিউ আসবেই। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কি জানেন? আপনি অনেকেই জানেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে সংক্ষেপে বলে ভিভিআর। হ্যাঁ, কিন্তু আসলে ভিভিআর মনে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। সুতরাং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ওকে, ঠিক আছে, যেহেতু আপনার সংক্ষিপ্ত সিলেবাস আছে তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এটা অনেকে পড়ে না, কঠিন মনে করে, বা অনেকে বোঝে না, বোঝার চেষ্টা করে না। আচ্ছা দেখেন সবাই, আমি জাস্ট এখানে কিচ্ছু লিখি নাই, কারণ এটা আপনার অনেক সুন্দর করে বোঝাতে হবে যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন এবং হচ্ছে কোনো ধরনের সমস্যা না হয় পরবর্তীতে। খুব মনোযোগ সহকারে শুনবে। ওকে, আচ্ছা, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এই ভূপ্রাকৃতিক মনে রাখবেন, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে 3টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? 3টা ভাগে ভাগ করে। 3টে ভাগ কী কী? একটা হচ্ছে আপনার টার্শিয়ারি যুগের পাহাড়। কোন যুগের পাহাড়? টার্শিয়ারি যুগের পাহাড়। আরেকটা কি? প্লাইস্টোসিন যুগের পাহাড়। কোন যুগের পাহাড়? প্লাইস্টোসিন যুগের পাহাড়। আরেকটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। একটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। ওকে, এখানে এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশকে আই রিপিট, এই যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করার মোট। একটা হচ্ছে টার্শিয়ারি যুগ, একটা প্লাইস্টোসিন যুগ, আর একটা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। ওকে, প্রথমে আমরা দেখবো টার্শিয়ারি যুগের পাহাড়। হ্যাঁ, এই যে টার্শিয়ারি যুগের পাহাড়, এই টার্শিয়ারি যুগের পাহাড় হচ্ছে সবচেয়ে প্রাচীন। পরীক্ষায় আসে সবচেয়ে প্রাচীন পাহাড় কোনটা?
সেটা হচ্ছে টার্শিয়াস যুগের পাহাড়। তার চেয়ে আর একটু কম প্রাচীন, সেটা হচ্ছে আপনার প্লাইস্টোসিন কালের পাহাড়। ওকে, তারপর দেখেন সাম্প্রতিক কালে সমভূমি, যেহেতু এর নামই সাম্প্রতিক, তার মানে খুব রিসেন্টলি এটা তৈরি হয়েছে। পরীক্ষাটা আসতে পারে, এখান থেকে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতির মধ্যে সবচেয়ে বেশি কোনটি প্রাচীন, টার্শিয়াস যুগের পাহাড় নাকি প্লাইস্টোসিন যুগের পাহাড়? অবশ্যই টার্শিয়াস যুগের পাহাড় হবে। ওকে, এখানে এমসিকিউ আসে, অ্যাডমিশনও আসে, এবং হচ্ছে আপনার ইন্টার পরীক্ষা হচ্ছে এইচএসসিতেও আসবে। হ্যাঁ, আপনারা অনেকে ভুল করেন। ওকে, যদি আপনারা আল্লাহ না করুক যদি আপনারা ভুলে যান যে কোনটা টার্শিয়ারি হবে আর কোনটা প্লাইস্টোসিন, অর্থাৎ সবচেয়ে প্রাচীন কোনটা দিব আমরা, টার্শিয়ারি দিব নাকি প্লাইস্টোসিন দিব, একটা মনে রাখার বুদ্ধি আছে। সেটা হচ্ছে আপনি যখন বাংলা বর্ণমালা দেখবেন, দেখেন টর পরে কিন্তু প, তার মানে বাংলা বর্ণমালা পরে কি টর পরে প, যেহেতু ট আগে এবং প পরে, ওই জন্য ট যেহেতু আগে, ওই জন্য হচ্ছে টার্শিয়াস যুগের পাহাড় হচ্ছে সবচেয়ে প্রাচীন। ওকে, আশা করি এবার মনে থাকবে। ওকে, এবার দেখেন নেক্সট হচ্ছে আপনার প্লাইস্টোসিন যুগের পাহাড়। এটা কম পুরানো, সাম্প্রতিক, যেহেতু নামই সাম্প্রতিক, এটা হচ্ছে খুব রিসেন্টলি এটা তৈরি হয়েছে। আমরা এখান থেকে ডিটেলস প্রথমে দেখেন এই টার্শিয়াস যুগের পাহাড়, এই টার্শিয়াস যুগের পাহাড় কি দুই ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে ভাগ করেছে? জাস্ট দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে, আচ্ছা এটা বিষয় আগে আপনার আরেকটা বিষয় শিখি, সেটা হচ্ছে মনে রাখবেন বাংলাদেশের দিক শিখতে হবে, দিক না হলে বুঝবেন না, সুতরাং আগে দিকটা শিখাই। মনে রাখবেন যে কোনো মানচিত্র, বাংলাদেশের মানচিত্র হইতে পারে, ভারতের মানচিত্র অথবা পৃথিবীর মানচিত্র হইতে পারে, মানচিত্রের উপর দিকে সবসময় উত্তর দিক হবে। কি দিক? উত্তর দিক। মানচিত্রের নিচে সবসময় হবে দক্ষিণ দিক, মানচিত্রের নিচে সবসময় দক্ষিণ দিক। উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে সবসময় হচ্ছে আপনার পূর্ব দিক। কি দিক? পূর্ব দিক। বামে সবসময় হচ্ছে পশ্চিম দিক। আমি আরেকবার বলছি, মানচিত্রের উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম দিক। ওকে, আল্লাহ না করুক আপনার পরীক্ষার হলে ভুলে গিয়েছেন মানচিত্রের উপরে উত্তর দিক নাকি দক্ষিণ দিক। মনে রাখবেন উত্তর সমান সমান উপর, উত্তর সমান সমান উপর। দেখেন দুটোর শুরুতে কি আছে? রস্যও আছে না? যেহেতু দুটার শুরুতে রস্যও আছে, তাহলে মানচিত্রের উপরে হচ্ছে উত্তর দিক, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এই দিকে সৌদি আরব, ওই জন্য তো আমরা পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি। ওকে, দিক আমাদের ক্লিয়ার, উপরে উত্তর দিক, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। যদি তাই হয় এবার আমাদের বুঝতে খুব সহজ হবে। দেখেন টার্শিয়াস যুগের পাহাড়কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর সংক্ষেপে লিখতেছি আমি, উত্তর পূর্ব অঞ্চল। আর একটা হচ্ছে এই যে দক্ষিণ আছে না, এই দক্ষিণ পূর্ব অঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চল। টার্শিয়াস যুগকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল। তাই যদি হয় এই দক্ষিণ পূর্ব অঞ্চলে কি কি বিষয় আছে, উত্তর পূর্ব অঞ্চলে কি কি বিষয় আছে। দেখেন এই যে উত্তর পূর্ব অঞ্চল আছে, এটা উত্তর এবং পূর্ব, এখানে হচ্ছে মেইনলি সিলেট, যেখানে বর্তমানে বেশি বন্যা হচ্ছে। এই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কয়টা জেলা? সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই চারটা জেলা নিয়ে মেইনলি হচ্ছে বাংলাদেশের টার্শিয়াস যুগের উত্তর পূর্ব অঞ্চল গঠিত। এই জায়গায় কি কি হয় দেখেন, এই উত্তর পূর্ব অঞ্চলে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? চা উৎপন্ন হয়। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গায় সবচেয়ে বেশি তেল অর্থাৎ খনিজ পদার্থ বেশি পাওয়া যায়, অর্থাৎ খনিজ বেশি পাওয়া যায়। কী পাওয়া যায়? খনিজের ভিতরে কী কী আছে? তেল, গ্যাস, কয়লা, হ্যাঁ এগুলো। তাহলে এক নম্বরে হচ্ছে অবস্থান কি কি? সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। দুই নম্বর কি? এখানে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়, কারণ আমরা সিলেটে জানি না, সিলেটে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। মেইনলি চা বাগান সবচেয়ে বেশি মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়, যেন মৌলভীবাজারকে বলা হয় চায়ের রাজধানী। তাহলে চা উৎপন্ন হয়। 3 নম্বর হচ্ছে এখানে খনিজ পদার্থ থাকে। খনিজ পদার্থ কী কী আছে? তেল আছে, গ্যাস আছে এই উত্তর পূর্ব অঞ্চলে। আবার দেখেন একটা অংশ গেল, এবার আসেন দক্ষিণ পূর্ব অঞ্চল। দক্ষিণ পূর্ব অঞ্চলে কী কী জেলা নিয়ে গঠিত? এখানে হচ্ছে আপনার চট্টগ্রাম আছে, কক্সবাজার আছে, খাগড়াছড়ি আছে, রাঙ্গামাটি আছে, বান্দরবান আছে। এই 5টি জায়গা নিয়ে, অর্থাৎ এই 5টি জেলা, 5-6টি জেলা নিয়ে টার্শিয়াস যুগের দক্ষিণ পূর্ব অঞ্চল গঠিত। এবার দেখেন এই দক্ষিণ পূর্ব অঞ্চলে কি কি আছে। এখানে হচ্ছে আপনার
জুম চাষ করা আমরা তো সবাই জানি সেটা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বাঙ্গামাটি এগুলোতে জায়গায় যে পাহাড়ি আদিবাসীরা থাকে, উপজাতিরা থাকে, এখানে তারা জুম চাষের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। এই জন্য এই দক্ষিণ পূর্ব টাসি যুগের এখানে জুম চাষ করা হয়। ওকে, আরেকটা দেখেন, এখানে সবচেয়ে বেশি রাবার উৎপন্ন করা হয়। কি করা হয়? রাবার উৎপন্ন করা হয়, রাবার। ওকে, রাবার উৎপন্ন করা হয় কোথায়? এই দক্ষিণ পূর্ব অঞ্চলে। আরেকটা কি, সেটা হচ্ছে তুলা। তুলা উৎপন্ন করা হয় এখানে। ওকে, আবার এখানে মোটামুটি বাঁশও উৎপন্ন করা হয়, হ্যাঁ, চট্টগ্রাম অঞ্চল, সিলেট, খাগড়াছড়ি, বান্দরবনে। ওকে, এবার দেখেন আমরা আরেকটু তথ্য জানবো, সেটা হচ্ছে আপনার, এটা কিন্তু খুব ডিটেলস পড়তেছে, কারণ এটা খুব বোঝার বিষয় থাকে। সেটা হচ্ছে আপনার এই দক্ষিণ পূর্ব অঞ্চলে যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড় হচ্ছে আপনার টাসীয় যুগের পাহাড়, এবং উত্তর পূর্ব অঞ্চলে যতগুলো পাহাড় আছে সব হচ্ছে টাসীয় যুগের পাহাড়। যেমন দেখেন এই দক্ষিণ পূর্ব অঞ্চল অর্থাৎ খাগড়াছড়ি যতগুলো পাহাড় আছে সব হচ্ছে টাসীয় যুগের পাহাড়। যেমন দেখেন কেওক্রাডং, বিজয়, তাজিংটং, সাজেক ভ্যালি যত আছে সব হচ্ছে আপনার টাসীয় যুগের পাহাড়। আবার এখানে মৌলিবাজের কুলাউড়া পাহাড়, সবগুলো পাহাড় হচ্ছে আপনার টাসীয় যুগের পাহাড়। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের টাসীয় যুগ মোটামুটি ক্লিয়ার। এবার দেখেন প্লাইস্টোসিন যুগ। প্লাইস্টোসিন যুগ বলতে আমরা কি বুঝি? প্লাইস্টোসিন যুগ খুব সহজ। এই প্লাইস্টোসিন যুগকে তিনটা ভাগে ভাগ করা হয়। তার টাসীয় যুগকে ভাগ করা হয় দুটো ভাগে, কিন্তু প্লাইস্টোসিন যুগকে ভাগ করা হয় তিনটা ভাগে। কয়টা ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়। আমি আরেকবার বলছি, টাসীয় যুগের পাহাড়ের সময়কে 2 ভাগে ভাগ করা হয়, এবং এই প্লাইস্টোসিন যুগের পাহাড়কে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগ কি কি আমরা একটু দেখব। দেখেন, প্রথমে দেখেন এই যে ছোট করে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে কুমিল্লা জেলা। কি জেলা? এই কুমিল্লা জেলা। এই কুমিল্লা জেলায় একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে লালমাই পাহাড়। কি পাহাড়? লালমাই। তো লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লাতে অবস্থিত। যেহেতু এই লালমাই পাহাড়টা প্লাইস্টোসিন যুগের পাহাড়, এর নামও যেহেতু লালমাই পাহাড়, এজন্য মিল আছে। যেহেতু নামও লালমাই, আমি লিখেছি লাল কলম দিয়ে, তাহলে মাটির রং কী হবে? মাটির রং অবশ্যই লাল হবে, লাল মাটি। নামও লালমাই পাহাড়, লিখেছিও লাল কলম দিয়ে, লাল কালি দিয়ে, আবার এর মাটি কী হবে? লাল রং। এই লালমাই পাহাড় আছেন, এই লালমাই পাহাড়ের মোট আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। 34 বর্গ কিমি। 34 বর্গ কিমি। ওকে, 34 বর্গ কিলোমিটার। মনে রাখবেন, কিলোমিটার এবং বর্গ কিলোমিটার দুটো কিন্তু আলাদা কনসেপ্ট। কিলোমিটার বলতে বোঝাচ্ছে জাস্ট এক পাশে, আর বর্গ কিলোমিটার শর্তে হচ্ছে চতুর্দিক হতে, স্কোয়ার অর্থাৎ বর্গ হইতে হবে। যেহেতু এটা অনেক বড়, চতুর্দিকে বিস্তৃত, এই জন্য এটার নাম হচ্ছে, এই জন্য এটাকে বলে আমরা 34 বর্গ কিলোমিটার। শুধু কিলোমিটার বললে কিন্তু হবে, কিন্তু ভুল হবে। ওকে, লালমাই পাহাড় আমাদের ক্লিয়ার। ওকে, এবার দেখেন বরেন্দ্র অঞ্চল। তাহলে একটা হচ্ছে লালমাই পাহাড়, আর একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। কি অঞ্চল? বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চল 4টি এলাকা নিয়ে গঠিত। কি কয়টি এলাকা নিয়ে? 4টি, তবে অনেকগুলো এলাকা, তবে 4টি মেইন। হ্যাঁ, এই 4টি জেলায় বেশি আছে। তাহলে বরেন্দ্র এলাকা 4টি এলাকা নিয়ে গঠিত। কি কি 4টি? কি কি দেখেন সবাই। বিতে বগুড়া, ডিতে দিনাজপুর, আর স্কোয়ার, 1 8 রাজশাহী, আর একটা রংপুর। আমি আরেকবার বলতেছি, আই রিপিট, বিডিআর স্কোয়ার নিয়ে হচ্ছে বরেন্দ্র অঞ্চল গঠিত। বিতে বগুড়া, ডিতে দিনাজপুর, আর স্কোয়ার, একটা আর্তে রাজশাহী আর একটা আর্তে রংপুর। ওকে, তো নওগাঁ, জয়পুরহাটে কিছু অংশ আছে, তবে এই 4 জায়গায় বেশি আছে। এই যে বরেন্দ্রভূমি আছে, এই বরেন্দ্রভূমির মোট আয়তন হচ্ছে 9288 বর্গ কিমি। হ্যাঁ, 9288 বর্গ কিলোমিটার। ওকে, তাহলে দেখেন সবাই, এই বরেন্দ্র অঞ্চলের আয়তন হচ্ছে 9288 কিলোমিটার। এটা 4টা জেলা নিয়ে গঠিত। একটা হচ্ছে বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর। ওকে, আচ্ছা, এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, এবার আর একটা আছে, সেটা হচ্ছে আপনার এই জায়গাটা আছে। এই জায়গার এটি খুব বোঝার একটা বিষয় আছে। এই জায়গার নাম হচ্ছে ভাওয়ালের ও মধুপুরের গড়। দেখেন, ভাওয়ালের ও মধুপুরের গড়, ও যুক্ত করছে না, তার মানে দুটো অংশ আছে, একটা ভাওয়ালের গড় আর একটা হচ্ছে মধুপুরের গড়। এই দুটো একসাথে যুক্ত করে বলা হচ্ছে ভাওয়াল ও মধুপুরের গড়। তাহলে ভাওয়াল
ভাওয়াল, আর একটা হচ্ছে ভাওয়ালের গড়, আর একটা হচ্ছে মধুপুরের গড়। হ্যাঁ, ভাওয়ালের গড় কোন কোন জেলা নিয়ে গঠিত, মধুপুরের গড় কোন কোন জেলা নিয়ে গঠিত? মধুপুরের গড় গঠিত হচ্ছে আপনার টাঙ্গাইল, সংক্ষেপে লিখেছি টাঙ্গা, টাঙ্গাইল ও ময়মনসিংহ, সংক্ষেপে লিখে দিলাম ময়মন। তাহলে মধুপুরের গড় গঠিত দুটি জেলা, একটা হচ্ছে টাঙ্গাইল আর একটা হচ্ছে ময়মনসিংহ। ওকে, আর ভাওয়ালের গড় গঠিত দুটি জেলা নেই, সে দুটি জেলা কি কি? একটা নাম হচ্ছে আপনার ঢাকা, আর একটা নাম হচ্ছে গাজী, সংক্ষেপে গাজীপুরকে সংক্ষেপে লিখে দিলাম গা কি। তাহলে এই মধুপুর এবং ভাওয়াল এই দুটোকে একত্রকে বলা হয় মধুপুরে ভাওয়ালের গড়। হ্যাঁ, ওকে। তাহলে ভাওয়ালের গড় গঠিত দুটি জেলা না, একটা হচ্ছে ঢাকা, একটা গাজীপুর। আর মধুপুর গঠিত হচ্ছে দুটি জেলা না, একটা হচ্ছে টাঙ্গাইল আর একটা হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, এই দুটি জেলা না গঠিত, দুটি অংশ হইলেও একসাথে বলা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়। এই মধুপুরে ভাওয়ালের গড় এর মোট আয়তন হচ্ছে 4103 বর্গ কিলোমিটার, 4103 বর্গ কিলোমিটার। এটা পরীক্ষা আসার মতো যে হচ্ছে মধুপুর ভাওয়ালের মোট আয়তন কত, 4103 কিলোমিটার অথবা 4105 কিলোমিটার, দুটোই কারেক্ট। হ্যাঁ, এক একটা বই এক রকম আছে, তবে দুটোই কারেক্ট। মনে রাখবেন পরীক্ষায় দুটো পরীক্ষা আপনার কনফিউশন দেবে কিন্তু বিতর্ক দিবে না, হয় 4103 দেবে অথবা 4105 দেবে, সুতরাং চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। তাহলে মধুপুর ভাওয়ালের গড়ের মোট দৈর্ঘ্য হচ্ছে, মোট আয়তন হচ্ছে 4103 বর্গ কিলোমিটার অথবা 4105 বর্গ কিলোমিটার। ওকে, এবার দেখেন আমরা জানলাম এই যে আপনার হচ্ছে মধুপুরে গড় আছে না, এই মধুপুর গড় অবস্থিত, গড় দুটো জেলা না গঠিত, টাঙ্গাইল এবং ময়মনসিংহ। যেহেতু এই জায়গায় আপনার শাল এবং কি বন, শাল যোগ গজারি বৃক্ষ জন্মে। কি বৃক্ষ জন্মে? গজারি বৃক্ষ জন্মে। যেহেতু মধুপুরের এই অংশতে অর্থাৎ মধুপুর গড়েতে শাল এবং গজারি বৃক্ষ জন্মে, এই জন্য মধুপুর গড়ের অপর নাম হচ্ছে গজারি বন। কি বন? গজারি বন। খুব ভালো করে বোঝেন, যেহেতু মধুপুরে অর্থাৎ ময়মনসিংহ এবং টাঙ্গাইলে, যেহেতু ময়মনসিংহ টাঙ্গাইলে শাল এবং গজারি বৃক্ষ হয়, এই জন্য এই মধুপুরের অপর নাম হচ্ছে গজারি বন। ক্লিয়ার? ওকে, এবার দেখেন আমাদের তাহলে প্লাস্টোসিন যুগ শেষ। আমি আগে বলতেছি প্লাস্টোসিন একটা হচ্ছে লালমাই পাহাড়, একটা হচ্ছে বরেন্দ্র, আর একটা হচ্ছে ভাওয়াল মধুপুরের গড়। ভাওয়াল মধুপুরের ভাগের দুটো অংশ দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের টার্সিয়ারি হইল, প্লাস্টোসিন হইল, এবং আরেকটা বাকি আছে সেটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। মনে রাখবেন সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা অতটা আসে না, তবে একটু মনে রাখবেন সাম্প্রতিককালের এই প্লাবন সমভূমিকে 6টি অংশে ভাগ করা হয়, 6টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে ভাগ করা হয়? 6টি ভাগে ভাগ করা হয়। 6টি ভাগ ইম্পর্টেন্ট না, তাও আমি একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সমভূমি, আরেকটা হচ্ছে আপনার প্লাবন সমভূমি, আরেকটা হচ্ছে ত্রিপুরা অববাহিকা, আরেকটা হচ্ছে সিলেটের অববাহিকা, আরেকটা হচ্ছে আপনার বদ্বীপ সমভূমি, আর একটা হচ্ছে উপকূলীয় সমভূমি। এই যে 6টা আছে, এই 6টা ভাগ হচ্ছে আপনার সাম্প্রতিক সমভূমির অংশ। ওকে, তাহলে এই যে বদ্বীপ আছে এই জায়গায় হচ্ছে আপনার সাম্প্রতিক সমভূমি আছে, উপকূল আছে, এই যে উপকূল, এই উপকূলে সাম্প্রতিক সমভূমি আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি বিস্তৃত আলোচনা করছি না। ওকে, টেনশন নেন না, পরীক্ষা আসবে না। আচ্ছা, এই হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ওকে, আমি আরেকবার বুঝাচ্ছি প্রথম থেকে। বাংলাদেশে শুধু যে মাটি থাকবে তা না, কোথাও সমভূমি থাকবে, কোথাও পাহাড় থাকবে, হ্যাঁ, কোথাও বন থাকবে। এই বাংলাদেশের সমভূমিকে 3টা ভাগে ভাগ করা, একটা হচ্ছে টার্সিয়ারি যুগের, একটা প্লাস্টোসিন যুগের, একটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই টার্সিয়ারি যুগের পাহাড়টা আছে, এই টার্সিয়ারি যুগের পাহাড়টা হচ্ছে সবচেয়ে প্রাচীন। তো সবচেয়ে প্রাচীন পাহাড় কোনটা? টার্সিয়ারি যুগের পাহাড়টা। ওকে, আর তার থেকে আরেকটু কম প্রাচীন হচ্ছে আপনার প্লাস্টোসিন যুগের পাহাড়। আর সাম্প্রতিককালের হচ্ছে এটা তো বলতে রিসেন্টলি এটা তৈরি হয়েছে। ওকে, এটা হচ্ছে বিষয়। এই টার্সিয়ারি যুগের পাহাড়কে 2টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? 2টা ভাগে ভাগ। একটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল। উত্তর পূর্ব অঞ্চল কী অঞ্চল গঠিত, কী জেলা নিয়ে গঠিত? সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। আবার দক্ষিণ পূর্ব অঞ্চল কী নিয়ে গঠিত? খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, হ্যাঁ, চট্টগ্রাম।
ওকে, তাহলে এই দক্ষিণ পূর্ব অঞ্চলে কী কী হয়? জুম চাষ করা হয়, আদিবাসীরা জুম চাষ করে, রাবার উৎপন্ন হয়, তুলা তৈরি করা হয়, বাঁশ উৎপন্ন হয়, হ্যাঁ এগুলো হয়। আবার এখানে কী কী হয়? প্রচুর চা উৎপন্ন হয়, বেত উৎপন্ন হয়, প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন কয়লা, গ্যাস, তেল। হ্যাঁ, বাংলাদেশে প্রথম তেল উৎপন্ন করা হয় এই সিলেটে। আবার বাংলাদেশে প্রথম গ্যাস উৎপাদন করা হয় সেটা হচ্ছে আপনার সিলেটে। ওকে, তাহলে গেল। এবার দেখেন প্লাস্টোসিন যুগ। প্লাস্টোসিন যুগের 3টা অংশ, একটা হচ্ছে লালমাই পাহাড়, এর আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। যেহেতু নাম লাল, এই জন্য মাটিও কী হবে? লাল হবে। তারপর দেখেন বরেন্দ্র, এর আয়তন হচ্ছে 9288 বর্গ কিলোমিটার। এটা 4টি জায়গা না করিতে, 4টি জেলা না করিতে, BDRS, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর। নগরের কিছু অংশ আছে, জয়পুরহাটের কিছু অংশ আছে। তারপর দেখেন মধুপুর, ভাওয়ালের গড়। এই মধুপুর, ভাওয়ালের গড়ের মোট আয়তন হচ্ছে 4103 বর্গ কিলোমিটার অথবা 4105 বর্গ কিলোমিটার, দুটাই কারেক্ট। ওকে, এটা হচ্ছে আমাদের বিষয়। তারপর সাম্প্রতিককালে সমভূমিকে 6টা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 6টা ভাগে ভাগ করা যায়। 6টা ভাগ মনে রাখলে হবে। হ্যাঁ, ওকে, এটা গেল। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ওকে, আশা করি সবাই বুঝেছেন। আমি আবারও প্রথম থেকে হচ্ছে আলোচনা করব। একবার রিভাইজ দিচ্ছি, তাহলে আপনাদের হচ্ছে একবার মাথায় ঢুকে যাবে। আমি চাই পড়াগুলো আপনাদের মাথায় ঢুকে যাক, কোনো যেন ফাঁক ফোকর না থাকে। আজকে আমরা কী কী আলোচনা করেছি হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, অবস্থান ও গঠন কাঠামো নিয়ে। এই গঠন কাঠামোর মধ্যে কী কী আছে? পর্বত আছে, মালভূমি আছে, সমভূমি আছে। আমরা হচ্ছে 5 ধরনের পর্বতের কথা দেখেছি। কয় ধরনের পর্বত? 5 ধরনের পর্বত। ওকে, পাহাড় এবং পর্বতের পার্থক্য হচ্ছে পর্বত সবসময় 600 মিটারের উঁচু হবে, কিন্তু পাহাড় 600 মিটারের নিচু হবে। যেমন গারো পাহাড় 600 মিটারের নিচু। আর বাংলাদেশের বৃহত্তম পাহাড় হচ্ছে তাজিং ডন, সেটা হচ্ছে 1231 মিটার। ওকে, তারপর মালভূমি আছে, সমভূমি আছে। এই পর্বতের বৈশিষ্ট্য কী কী? পর্বত হচ্ছে এই 600 মিটারের উঁচু হবে এবং পর্বত হচ্ছে উঁচু শিলাস্তর দ্বারা গঠিত হবে। পর্বত ভূপৃষ্ঠের উপর আচ্ছাদিত সুবিন্যস্ত এবং খাড়া শিলাবিশিষ্ট অংশকে বলা হয় পর্বত। ওকে, এবার দেখেন নেক্সট, ভঙ্গিল পর্বত আপনার হচ্ছে ভাস পর্বত। যেহেতু দেখতে ভাস এই জন্য এই পর্বতের নাম হচ্ছে ভঙ্গিল পর্বত বা ভাস পর্বত। পৃথিবীর বেশিরভাগ পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত। এই ভঙ্গিল পর্বত গঠিত হচ্ছে গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে। ওকে, যেমন রকি পর্বতমালা। আরেকটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত বা সংক্ষেপে বলা হয় স্তূপ পর্বত। স্তূপ পর্বত গঠিত হয়েছে আপনার 2টা ধাপ। একটা ধাপ হচ্ছে ভূ আলোড়নের ফলে ফেটে যাবে। এই ফেটে যাওয়ার মধ্যবর্তী অংশ থেকে হচ্ছে আপনার শিলাস্তূপ বের হয়ে এই পর্বত গঠিত হয়, যেমন জার্মানির ব্ল্যাক ফরেস্ট। আরেকটা হচ্ছে ল্যাকুলিত পর্বত বা গম্বুজ পর্বত। গম্বুজ পর্বত বলতে আমরা কি বুঝি? এখানে দেখে দিয়েছি। সেটা হচ্ছে আপনার পৃথিবীর ভূত্বক থেকে যখন হচ্ছে ম্যাগমাগুলো বের হয়ে আসতে চায়, কিন্তু বের হয়ে আসতে পারে না, কিন্তু চাপে একটু উঁচু হয় এবং উঁচু হওয়ার ফলে দেখতে গম্বুজ আকৃতি হয়। যেহেতু মসজিদের গম্বুজ আকৃতি, এই জন্য এটার নাম হচ্ছে গম্বুজ পর্বত, অপর নাম ল্যাকুলিত পর্বত। যেমন যুক্তরাষ্ট্রের হিন্দি পর্বতমালা। ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য বা প্রধান বিষয় হচ্ছে এই ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বত থেকে। তাহলে ভঙ্গিল পর্বত থেকে সৃষ্টি হয়েছে কোন পর্বতের? তার নাম হচ্ছে ক্ষয়জাত পর্বত। যেমন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস। আরেকটা হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের মূল বিষয়টা হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে এই আগ্নেয় পর্বতটা সৃষ্টি হবে। যেমন জাপানের ফুজিয়ামা, ইতালির ভিয়াস। তারপর দেখুন সমভূমি সংখ্যাটা হচ্ছে প্রশস্ত বিস্তীর্ণ সমতল ভূভাগকে বলা হয় সমভূমি। এই সমভূমি অবশ্যই ঢালু হবে না। এই সমভূমি তৈরি হবে হচ্ছে আপনার মহাদেশের সীমান্তে এবং মহাসাগরের তীরে। এই সমভূমি হচ্ছে পৃথিবীর 58% অংশ জায়গা দখল করে আছে। এই সমভূমিকে 3টা ভাগে ভাগ করা আছে। একটা সঞ্চয়জাত, একটা ক্ষয়জাত, আর একটা হচ্ছে ভূ আলোড়নজাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি গঠিত হয়েছে সঞ্চয়ের ফলে, আর ক্ষয়জাত সমভূমি গঠিত হয়েছে এই ক্ষয় হয়ে যাওয়ার ফলে, আর ভূ আলোড়নজাত হচ্ছে ভূ আলোড়নের ফলে গঠিত হয়েছে। এখানে আমি গঠনটা দেখে দিয়েছি। নেক্সট দেখেন এই মালভূমির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় ঢালু হবে। ঢালু ছাড়া কিন্তু মালভূমি হবে না। ওকে, এখানে মালভূমির আরেকটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, সেটা হচ্ছে মালভূমি সবসময় 500 ফিটের উঁচু হবে। 500 ফুটের উঁচু হবে। এটা হচ্ছে মালভূমি স্তরবিন্যাস। সেখান থেকে জাস্ট এমসিকিউ আসবে, সেটা হচ্ছে পর্বত, মধ্যবর্তী মালভূমি,
তারপর হচ্ছে আপনার মহাদেশীয় মালভূমি, আগ্নেয় মালভূমি, হ্যাঁ, তো সেখান থেকে এমসিকিউ আসবে, এটা তো আহামরি ইম্পর্টেন্ট না। বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বাংলাদেশের ভূপ্রাকৃতিকে 3টা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে টার্সিয়ারি যুগ, একটা প্লাস্টোসিন যুগ, আর একটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সময়। আমরা দেখুন বুঝিয়ে দিয়েছি, এটা বুঝিয়ে দিলেই হবে। ওকে, আজকে হচ্ছে আমাদের এটুকুই, আশা করি সবাই ভালো করে বুঝেছেন। আরেকটা হচ্ছে আপনাদের কিছু এইচডব্লিউ দেবো, হ্যাঁ, এইচডব্লিউ করে নেক্সট ক্লাসে আমরা দেখাবেন। এইচডব্লিউ হচ্ছে আপনাদের মালভূমির বৈশিষ্ট্য লেখো, মালভূমির বৈশিষ্ট্য, মালভূমির বৈশিষ্ট্য। আর 2 নাম্বার হচ্ছে মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের ভূপ্রকৃতি আলোচনা করো, বাংলাদেশের ভূপ্রকৃতি আলোচনা করো, ভূপ্রকৃতি আলোচনা করো। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে আজকের লেকচার নাম্বার 2। ইনশাল্লাহ আমরা আগামীকাল নেক্সট ক্লাসে দেখবো লেকচার নাম্বার 3। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।